৪৮ ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন চেয়ারম্যানের পদত্যাগের আলটিমেটাম। ছাত্রদলের কমিটি নিয়ে উত্তেজনা, রাজধানীর কয়েকটি কলেজে পদবঞ্চিতদের বিক্ষোভ। নির্বাচনের তারিখ ঘোষণায় দেশকে সংঘাত থেকে বাঁচাতে পারে বলছেন বিশ্লেষকরা। বিরোধী মত দমনে বিভিন্ন বাহিনী ব্যবহার করত হাসিনা সরকার, গণতন্ত্র ফেরাতে অংশগ্রহণমূলক নির্বাচনে গুরুত্ব। ক্ষোভ থেকেই জাহাজের মাস্টারকে খুন, ধরা পড়ার ভয়ে আরও ৬ জনকে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন, বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা, অভিন্ন কণ্ঠে সম্প্রীতির বার্তা। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ সহ সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস অ্যাসোসিয়েশন। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন বর্তমান ও সাবেক আমলারা। রিপোর্ট করছেন মেহেদী হাসান। প্রশাসনে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষা প্রবর্তন, কোটা কমিয়ে 50 ভাগ করার বিষয়গুলো এসেছে জনপ্রশাসন সংস্কার কমিশনের আলোচনায়। এ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে আমলাদের মধ্যে। বিয়াম অডিটোরিয়ামে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এ প্রতিবাদ সভার আয়োজন করে। আলোচনায় অংশ নেন সাবেক ও বর্তমান কর্মকর্তারা। তাদের দাবি, গত 3 নির্বাচনের জন্য একতরফা প্রশাসনের কর্মকর্তাদের দায়ী করার সুযোগ নেই। শুধু কি প্রশাসন ক্যাডার নির্বাচনের সময় ভূমিকা পালন করেছিল, সেই প্রশ্নটার উত্তর আমাদের দিতে হবে। যারা কুচক্রী রাজনৈতিক বিভিন্ন উদ্দেশ্যে তারা যখন ক্ষমতায় এসেছে, তারা এই সিভিল প্রশাসনকে বাইপাস করে দিয়ে সরাসরি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে কানেকশন করার চেষ্টা করেছে। কর্মকর্তারা বলছেন, পদোন্নতির ক্ষেত্রে প্রশাসনের কোটা কমানো চলবে না, বরং শতভাগ প্রশাসন থেকে পদোন্নতির দাবি তাদের। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে প্রমোশন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? উপসচিব পদে 50-50 বন্টন, যেটি আমরা মনে করি বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। আজকে পরিষদ দেওয়া না করার কারণে যখন আমার একজন অফিসার বলে যে বিদ্যুতের নামে লুটেরা মডেল করা হয়েছে, তখন তার চাকরি চলে গিয়েছিল, তখন তো কেউ কথা বলে না। সংস্কার কমিশনের পুরো রিপোর্ট প্রকাশের আগেই নানা সিদ্ধান্ত সামনে আনাকে ষড়যন্ত্র বলছেন কর্মকর্তারা। তাদের দাবি, এর ফলে আন্তঃক্যাডার দ্বন্দ্ব সৃষ্টি করা হয়েছে। সাবমিট করার আগে আপনারা কি কোনোভাবে মিডিয়াতে বলতে পারেন? তাও এটা কোনো সেন্সিটিভ বিষয় নেই না, এটা কিন্তু কোনো প্রসিডিউর না। একটা রিপোর্ট পুরোপুরি শুরু শেষ হওয়ার আগে মাঝখানে প্রকাশ করে দিয়ে এই যে অফিসারদের মধ্যে একটা আন্তঃদ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন, এটা কি কোনোভাবে কি কাঙ্ক্ষিত? প্রশাসন ক্যাডারের কনিষ্ঠ ব্যাচের কর্মকর্তাদের নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন সাবেক কর্মকর্তারা। বলছেন, কর্মকর্তাদের বক্তব্য শুনতে হবে কমিশনকে। আমাদের এই ক্রান্তি লগ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কমিটি ঘোষণার পর মঙ্গলবার রাত থেকেই ক্ষোভে ফেটে পড়েন ঢাকা কলেজ ছাত্রদলের পদবঞ্চিতরা। বিক্ষোভ করেন ক্যাম্পাস জুড়ে। সে সময় একে একে ঘটে 9টি ককটেল বিস্ফোরণ। এছাড়া সরকারি বাংলা কলেজ এবং তেজগাঁও কলেজেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। এদিকে রাতে ছাত্রদলের এসব কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও জানাচ্ছেন দীপু শিকদার। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত থেকেই শুরু হয় এই উত্তেজনা। বুধবার দুপুরে ঢাকা কলেজের সামনে মিরপুর সড়কের এক পাশ বন্ধ করে চলে বিক্ষোভ। পুষ্পোত্তলিকা দাহ করা হয় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের। বঞ্চিতদের অভিযোগ, পকেট কমিটি করেছেন তারা। কমিটিটা ভাই কমিটি হয়েছে। আমাদের তারেক রহমান যখন রাষ্ট্র নিয়ে কথা বলে, তখন আমরা উদ্গ্রীব হয়ে থাকি যে তিনি কখন দেশে আসবে, রাষ্ট্রের ক্ষমতাটা কখন হাতে নিবে। কিন্তু তিনি যাদেরকে দায়িত্ব দিয়ে রাখছে, তারা
মানে তারেক রহমানের যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার জন্য তারা কাজ করতেছে না। এখানে যারা একদম নিউলি যারা 5 তারিখের পরে ছাত্রদল করছে তাদেরকে কমিটিতে পদায়ন করা হয়েছে। 14-15 যে সেশনটা 28 অক্টোবরের পরে যাদের কমিটিতে আনা হয়েছে তারা যদি একটা প্রোগ্রাম তারেক রহমানের যে ঘোষিত প্রোগ্রাম দেখাইতে পারে তাহলে আমি ঢাকা কলেজ ছাত্রদল করব না। আধা ঘন্টা পর অবরোধ তুলে নিলেও বিক্ষোভ চলতে থাকে ক্যাম্পাসে। তাদের অভিযোগ, যারা বিগত সরকারের নির্যাতনের শিকার হয়েছেন কমিটিতে স্থান পাননি তাদের কেউই। কমিটিতে দীর্ঘদিন যারা রাজপথে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, কারা নির্যাতিত ছিল, গুলিবিদ্ধ ছিল, তাদেরকে পদায়ন করা হয় নাই। আমরা এই কমিটি অবাঞ্ছিত ঘোষণা করছি। তারা সাধারণ ছাত্রদের সেন্টিমেন্ট বুঝে না বা সাধারণ ছাত্রদের সাথে তাদের কোনো নাই, গ্যাপ আছে, বিশাল গ্যাপ। নেতৃত্ব জায়গা থেকে এই যে হতাশ করেছে আমাদেরকে পরিচয়, আমরা তো ভাই টাকা পয়সা চাই না, আমরা চাই আমাদের পরিচয়। এটা দিয়ে আমরা শহীদ জিয়ার যে গড়া দল, আমরা এটার পতাকা উত্তোলন করে ধরে রাখতে চাই। নবগঠিত কমিটি বিলুপ্তের দাবিতে বিক্ষোভ হয়েছে তিতুমির কলেজেও, সেখানেও ঘটে ককটেল বিস্ফোরণ। মিরপুর বাংলা কলেজ এবং তেজগাঁও কলেজেও পদবঞ্চিতদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগরের 4 ইউনিট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমির কলেজ সহ ছাত্রদলের 11টি ইউনিটের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। স্বৈরশাসক শেখ হাসিনাকে হটানোর পর এখন বাংলাদেশে গণতন্ত্র পুনর্নির্মাণে কাজ করছেন শিক্ষার্থীরা। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, দৃঢ় গণতান্ত্রিক দেশ গঠনে সংকল্পবদ্ধ তারা। মঙ্গলবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে শিক্ষার্থীদের নতুন বাংলাদেশ গড়ার গল্প। এতে বলা হয়, শুধু অন্তর্বর্তী সরকারে থেকে নয়, দেশ পরিবর্তনে এখন সরাসরি মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। হাসিনার 15 বছরের শাসনামলে কর্তৃত্ববাদ ও দুর্নীতিতে নিমজ্জিত দেশ বিনির্মাণে সরকারে কাজ করছেন 3 শিক্ষার্থী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। একই সঙ্গে নির্বাচন কমিশন, গণমাধ্যম সহ 10 সংস্কার কমিশনেও রয়েছেন শিক্ষার্থী প্রতিনিধি। পাশাপাশি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মাঠে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নিউ ইয়র্ক টাইমস বলছে, প্রচণ্ড ঝুঁকি সত্ত্বেও ইতিহাস নির্মাণের ভার বহন করছেন এসব তরুণরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন। জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যেতে পারেন সাবেক এই প্রধানমন্ত্রী। তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন জানান, হযরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্স দিয়ে রওনা হবেন বেগম খালেদা জিয়া। তার সফর সঙ্গী হবেন ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার এনামুল হক চৌধুরী, তাবিথ মোহাম্মদ আউয়াল, ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিক, শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমদ, জাকির ইকবাল, মোহাম্মদ আল মামুন, শরীফা করিম স্বর্ণা, ব্যক্তিগত কর্মকর্তা ABM আব্দুস সাত্তার, মাসুদুর রহমান, SM পারভেজ, ফাতেমা বেগম এবং রূপা শিকদার। নির্বাচনের জন্য দ্রুত স্পষ্ট দিনক্ষণের ঘোষণায় দেশকে বড় ধরনের সংঘাত থেকে রক্ষা করতে পারে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিকরা। তারা এও বলছেন, অন্তর্বর্তী সরকারের ওপর চাপ প্রয়োগ না করলে দ্রুত নির্বাচন সম্ভব না। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে চায় বলে মনে করছেন বিএনপি নেতারা। তাদের মতে, নির্বাচন নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই, আর এই কারণেই নির্বাচন না দিয়ে রাজনীতিবিদদের সাথে নিজেদের দূরত্ব সৃষ্টি করছে সরকার। হয়তো ডক্টর ইউনূসের ব্যাপারটাই জানতেন, কিন্তু বাকি উপদেষ্টাগুলো কিভাবে, কারা কার মাধ্যমে নিয়োগ হলো আমরা কিন্তু জানলাম না, আমরা অন্ধকারে থাকলাম। নির্বাচনের কথা শুনলেই তাদের মুখটা কাচুমাচু হয়ে যায়। রাজনীতিবিদদের কোনো মানুষ হিসেবেই গণ্য করছে না বা করে না, তারা নিজেকে বিরাট কিছু মনে করছে। ছাত্রদেরকে নিয়ে রাজনৈতিক দল গঠন করে ক্ষমতায় আনতে সরকার সূক্ষ্ম পরিকল্পনা করছে বলে মন্তব্য সিনিয়র এই সাংবাদিকের। দ্রুত নির্বাচন না দিলে দেশ আবারও সংঘাতময় পরিস্থিতির দিকে যাবে বলে মনে করছেন তিনি। এগুলোর কোনো দরকার নেই, নির্বাচন দিয়ে দিতে হবে। না দিলে একটা বড় ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে দেশে। যদি কোনো দল গঠিত হয়, বিশেষ করে ছাত্রদের দ্বারা, তাহলে তো একটা বড় ধরনের ক্ল্যাশ তৈরি হবে সোসাইটিতে। এবং গভর্নমেন্টের ইচ্ছাটা যে বুঝতেছি, যে এই যে ছাত্রদের দ্বারা যে দল গঠন করা হচ্ছে, এই দলটিকেই ক্ষমতায় নিয়ে আসা। তারা বলছেন, ন্যূনতম কিছু সংস্কারের মাধ্যমে এই মুহূর্তে দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই। তাড়াতাড়ি ইলেকশন দিয়ে সরে যান। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। দ্রুত নির্বাচন আয়োজন করে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা।
তারা বলছেন, সার্বভৌমত্ব রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। জাতীয় টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেভের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সংস্কার কাজে রাজনীতিবিদদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। সংস্কার ভুলে গেলে চলবে না, অস্বীকার করে চলবে না। কাজে আপনাকে মনে রাখতে হবে, সংস্কার দেশের উন্নয়ন, অগ্রগতি প্রত্যেকটার সাথে যেটি জড়িত সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিন, প্রয়োগের সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে। সরকারের ভিতর লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করারও আহ্বান জানান তিনি। রাজনীতি দলের পিছনে লাগার দরকার নাই বন্ধুরা, আপনারা আপনাদের ভিতর ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের পিছনে লাগুন এবং তাদেরকে প্রশাসন থেকে এবং আপনাদের আশপাশ থেকে সরিয়ে দেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন। অপর এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন 2025 সালের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশের সকল সংকটের কারণ কিন্তু নির্বাচন। 2025 সালের মধ্যেই, 24 যাচ্ছে, 25 সালের মধ্যেই সম্ভাব্য সমস্ত সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল সরকার বলেও মন্তব্য করেন তিনি। ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার হচ্ছে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় স্বার্থে কোনো ছাড় দেয়া হবে না, এক্ষেত্রে কোনো দল নেই, দেশের সবাই এক দল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার রাতে যশোরে জেলা জামায়াতের আয়োজনে সুধী সমাবেশে তিনি আরও বলেন, ফ্যাসিবাদীরা পালিয়েও দেশকে শান্তি দিচ্ছে না, বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তারা। জামায়াত আমির আরও বলেন, তরুণদের রক্তের ঋণ শোধ করতে সবাই বদ্ধপরিকর। জাতীয় স্বার্থের জায়গায় এখানে কোনো দল নাই, কোনো ধর্ম নাই, এখানে আমরা সবাই এক। জাতীয় স্বার্থে কোনো ছাড় নাই। তারা দেশ শোষণ করতে গিয়ে জাতিকে বিভক্ত করেছেন বিভিন্নভাবে। আমরা সেই স্বাধীনতাটুকু পেয়েছি আমাদের সন্তানদের কারণে। আমরা তাদেরকে স্যালিউট জানাই। আমরা তাদের রক্তের ঋণ পরিশোধ করতে অঙ্গীকারবদ্ধ। তারা বলেছে সামাজিক সুবিচার কায়েম করতে চায়, বৈষম্য দূর করতে চায়, স্বাধীনভাবে বাঁচতে চায়, সম্মান নিয়ে বাঁচতে চায়। তাদের সকল স্লোগানের সাথে আমরা একমত এবং আমরা এও কমিটমেন্ট দিচ্ছি যে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তরুণদের হাতে তুলে দেব। এবার 24-এর বাংলাদেশ, আগামীর সম্ভাবনা। 2014 সাল থেকে আওয়ামী লীগ ভোটারবিহীন একতরফা নির্বাচন করে বারবার ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। বিরোধী মতাদর্শ দমন করতে দলীয় পেশিশক্তির পাশাপাশি র্যাব, পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে স্বৈরাচারী সরকার। সবশেষ গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় 2024 সালের 7 জানুয়ারির ডামি নির্বাচনে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা। মানিক শিকদারের রিপোর্ট। 2008 সালের 29 ডিসেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে। 2014 সালে নির্বাচন বয়কট করে বিএনপি। ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠিত হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় বসে আওয়ামী লীগ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে আটক করা হয়। রাজনৈতিক টানাপোড়েনে 2018 সালের 30 ডিসেম্বর বিএনপি নির্বাচনে এলেও সে নির্বাচন নিয়ে প্রহসনে মেতে ওঠে সরকার। রাতের অন্ধকারে ভোটের অভিযোগ ওঠে। জনগণবিহীন নির্বাচনের আয়োজন করতে যে সরকার নিজেকে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট হিসেবে নিজের পরিচয় তুলে ধরেছে। সবশেষ ডামি নির্বাচনের আয়োজন করা হয় 2024 সালের 7 জানুয়ারি। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল অংশ না নেয়ায় আওয়ামী লীগ নিজ দলের প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করায়। এই দেশে দুটো বড় দল আওয়ামী লীগ এবং বিএনপি, এরা যখন পার্টিসিপেট করে না
অন্যরা যখন আসে ধরি বেঁধে নিয়ে আসা হয়, তারা আবার পরে যখন এসে বলে ভোট হওয়ার পর যে না আমাদের সব কেড়ে নিয়ে গেছে। এই যে কেড়ে নিয়ে গেছে এই কথাটা কেন বা তারা যায় ভোট করতে, আর কেন বা তারা বলে হয় ফাইট করো আর না তাহলে তুমি সরে দাও। তো আমি মনে করি যে নির্বাচনটা সঠিক ছিল না। প্রতিটি নির্বাচনের আগেই চরম মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম সহ নানা অনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রযন্ত্র। জনগণকে ভোট দিতে দেননি, এটা নিঃসন্দেহে বড় অপরাধ, কিন্তু তার চেয়ে কি আরও বেশি অমানবিক অপরাধ বিগত সরকার করেনি? সুতরাং বিগত সরকার যে কাজগুলো করেছেন তাদের কাজের মধ্য দিয়ে তাদের যে আপনার ফ্যাসিস্ট চরিত্রের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য তারা নিজেদেরকে প্রকাশিত করেছে। সমস্ত পলিটিক্যাল যে সমস্ত ব্যক্তিরা আছে তারা কিন্তু ধাক্কা খেয়ে বুঝেছে বা 24 সালে যে কখনো কোনো জিনিস একদিনে ধরে রাখা যায় না, কোনো মসনদ এভাবে ধরে রাখা যায় না। পরিবর্তিত পরিস্থিতিতে গণতান্ত্রিক ধারা ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের তাগিদ এই রাজনীতিবিদের। জাতির সামনে আমাদের কিন্তু একটা প্রতিশ্রুতি, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। আপনি দেখেন তো, ক্ষমতায় থেকে প্রধানমন্ত্রী তার নিজের ক্ষমতাকে কার্টেল করতে চায়। কেউ চায়? আসলে চায় না। কিন্তু আমরা বলেছি যে প্রধানমন্ত্রী 2 মেয়াদে বেশি থাকবেন না। আমরা বলেছি একটা জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা চাই। আমরা বলেছি রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর চাই। আমরা প্রতিটি পর্যায়ে আমরা পিপল এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলেছি। ভবিষ্যতে যেন কেউ রাষ্ট্রযন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকারও আহ্বান বিশ্লেষকদের। নির্বাচন কমিশন হয়েছে, আমি বলবো এখন থেকে তাদের 3 মাসের মধ্যে মাঠের রিসার্চ করে দেওয়া উচিত যে কোথায় কি অবস্থা আছে, কার দ্বারা কি হতে পারে। সেই জায়গা থেকে তাদের চিন্তাভাবনা করে তাদের নিজস্ব একটা রোড ম্যাপ তৈরি করা উচিত এবং তাদের পলিটিক্যাল লোকদের নিয়ে তাদের সাথে বসে এই জায়গাগুলো তাদের বলা উচিত যে ওখানে আপনাদের কারো দ্বারা আমরা মনে করছি ঝুঁক হতে পারে, আপনারা সেই জায়গাগুলো থেকে আপনারা তাদেরকে সাবধান করেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চোখ ফেরাবো চাঁদপুরে জাহাজের 7 খুন প্রসঙ্গে। চাঁদপুরে এমভি আল বাখেরা জাহাজের মাস্টারের উপর ক্ষোভ থেকেই 7 জনকে হত্যা করেছে জাহাজের লস্কর আকাশ মণ্ডল ইরফান। বাগেরহাট থেকে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে একথা জানিয়েছে র্যাব। আকাশ মণ্ডলকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ইউসুফ হাসান নাইমের ডেস্ক রিপোর্ট। গত সোমবার মেঘনা নদীর মাঝেরঘাট এলাকায় সারবাহী জাহাজ এমভি আল বাখেরা থেকে 7 জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। ঘটনার পর সেখানে আহত অবস্থায় জাহাজের কর্মচারী জুয়েলকে হাসপাতালে নেওয়া হয়। তার দেয়া তথ্য অনুসারে পলাতক লস্কর আকাশ মণ্ডলকে বাগেরহাটের চিতলমারি থেকে গ্রেপ্তার করে র্যাব। দুপুরে কুমিল্লা কার্যালয়ে র্যাব 11-তে সংবাদ সম্মেলনে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে আনা হয়। র্যাব জানায় আকাশ মণ্ডল গত 8 মাস ধরে এমভি বাখেরা জাহাজে চাকরি করেন। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে। তার মূল ক্ষোভ ছিল মূলত মাস্টারের ওপর, এবং মাস্টারের ওপর এই ক্ষোভ থেকেই তিনি পূর্ব পরিকল্পনা করে মাস্টারকে হত্যা করে পরবর্তীতে সে পলায়নের পথ বেছে নেওয়ার উদ্দেশ্যে যখন গমন করবে তখন তার কাছে মনে হয় জাহাজের অন্যান্য সদস্যরা তার ব্যাপারে তথ্য দিলে সে পুনরায় ধৃত হতে পারে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ঘুমের ওষুধ, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস উদ্ধার করে র্যাব। আসামির 2টি মোবাইল ফোন, ভিকটিমদের 5টি মোবাইল ফোন সহ সর্বমোট 7টি মোবাইল ফোন, চেতনানাশক ওষুধের পাতা এবং নীল রঙের একটি জিন্স প্যান্ট যেখানে বিভিন্ন জায়গায় রক্ত মাখানো ছিল তা উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে জাহাজে 7 খুনের ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের করেন জাহাজের মালিক মাহবুব মোর্শেদ। এতে খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাত 8 থেকে 10 জনকে আসামি করা হয়। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রামে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলভার ও গুলি উদ্ধার, লুট হওয়া অস্ত্র ধারণা পুলিশের। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধবিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ফলপ্রসূ অবদান রাখবে। যীশু খ্রিস্টের জন্মদিনে বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এসব কথা বলেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপ্রধান আরও বলেন, এদেশে সকল ধর্মের মানুষ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। পরে বড়দিনের এই অনুষ্ঠানে যোগ দিয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে
বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। এদিকে সব সম্প্রদায়ের মানুষ মিলেমিশে থাকলে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানাতে রাজধানীর কাকরাইলে গির্জা পরিদর্শন করেন উপদেষ্টা। এ সময় বলেন, বাংলাদেশে এখন কোনো ধর্মীয় ভেদাভেদ নেই, সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িকতা উস্কে দিতে চেয়েছিল মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারা ব্যর্থ হয়েছে। আজকে বড়দিনের একটা বড় উপলক্ষ হলো একটা শান্তি। এই শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই একসাথে চেষ্টা করব। আমরা যদি সবাই একসাথে চেষ্টা করি, দেশটা কিন্তু অনেক অনেক আগিয়ে যাবে। এখানে কারো কোনো ধর্মে কিন্তু কোনো ভেদাভেদ নাই। বর্ণিল আয়োজনে উদযাপিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যীশু খ্রিস্টের শুভাগমনের দিনটিতে গির্জায় গির্জায় অভিন্ন কণ্ঠে ধ্বনিত হয় সম্প্রীতির বার্তা, শান্তি কামনা করা হয় বিশেষ প্রার্থনায়। শিউলি শবনমের রিপোর্ট। তেজগাঁও হোলি রোজারিও চার্চে ঢুকতেই চোখ আটকে যায় দৃষ্টিনন্দন করে সাজানো গোশালায়। নানা রঙের বাতির আলোকসজ্জা যেন উৎসবের আনন্দ ও আবেদন দুইই বাড়িয়ে দিয়েছে। ভোর থেকেই ভক্ত অনুরাগীরা আসতে থাকেন গির্জা প্রাঙ্গণে। গির্জার বিভিন্ন স্থানে তৈরি করা গোশালার সামনে দাঁড়িয়ে কেউ প্রার্থনা করছেন, কেউ আবার তুলছেন সেলফি কিংবা ছবি। বন্ধু বান্ধবদের সাথে মাতেন নাচে গানে হৈ হুল্লোড়ে। যিশুর জন্মদিনকে ঘিরে পৃথিবী জুড়ে যেন শান্তি নেমে আসে, সেই প্রার্থনা করেন খ্রিস্টীয় ভক্তরা। Thank you for all of your open hearts and kindness to us here, all the Bangladeshi people. সবাই যেন সুস্থ স্বাভাবিক একটা সুস্থ পৃথিবী পায়। তাদের প্রত্যাশা সবার মাঝে যেন সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ে। সারা বছরে আমরা এই বড়দিনের জন্য অপেক্ষা করে থাকি। যীশু খ্রিস্টের জন্মের মাধ্যমে আমাদের যত সমস্যা তা যেন সমাধান করতে পারি। বছরের বহু প্রতীক্ষিত উৎসব মুখর দিনটিতে বন্ধু বান্ধবদের সাথে আনন্দ, আড্ডা, খাওয়া দাওয়া এবং ঘোরাফেরা করে কাটাতে চান কেউ কেউ। যেন সবার ক্রিসমাস ভালো কাটে, সবাই যেন ফ্যামিলির সাথে এনজয় করতে পারে, সবাই একত্রিত হয়ে কোথাও ঘুরতে যায়, খেতে যায়, আর কি মজা করি। পবিত্র জপমালা রানীর গির্জায় সঙ্গীত কথামালার মাধ্যমে ভোরে শুরু হয় বড়দিনের বিশেষ প্রার্থনা, যেখানে সপরিবারে যোগ দিতে আসেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। প্রার্থনা পরিচালনা করেন আর্চবিশপ বিজয় ডি ক্রুজ। চার্চে পরিবেশিত ধর্মীয় সঙ্গীতের আবহে ভক্তরা নিমগ্ন হয়ে ঈশ্বরের কাছে তাদের প্রার্থনা তুলে ধরেন। বাংলাদেশ সহ সারা বিশ্বে যখন যীশুখ্রিস্টের জন্মদিন পালিত হচ্ছে, তখন স্বয়ং যীশুখ্রিস্টের জন্মভূমি প্যালেস্টাইনেই চলছে রক্তপাত, হানাহানি এবং যুদ্ধবিগ্রহ। ভক্ত অনুরাগীরা চান সারা বিশ্ব জুড়েই এই রক্তপাত এবং হানাহানি যেন বন্ধ হয় এবং একই সাথে বাংলাদেশ যেন ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক একটি রাষ্ট্রে পরিণত হয়। রানী জপমালা গির্জা থেকে শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। বান্দরবানের লামার সরই ইউনিয়নের টঙ্গাঝিরি এলাকার পূর্ব বেতছড়া পাড়ায় আগুনে পুড়ে গেছে 20টিরও বেশি বসতবাড়ি। স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে পূর্ব বেতছড়া পাড়ার ত্রিপুরা সম্প্রদায় বড়দিনের অনুষ্ঠানে যোগ দিতে পাশের এলাকায় অবস্থান করছিল। এ সময় পাড়ায় আগুন দেখতে পান তারা। পরে গিয়ে দেখেন পুরো পাড়া পুড়ে ছাই হয়ে গেছে। পূর্ব বেতছড়া পাড়াবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের পাড়ার জায়গা দখল করার জন্য ভূমিদস্যুরা চেষ্টা চালাচ্ছিল এবং এই উদ্দেশ্যে তারাই আগুন দিয়েছে। বান্দরবানের পুলিশ সুপার জানান, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, তবে বিষয়টি লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। কুমিল্লার 14 গ্রামে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু লাঞ্ছিতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার ভুক্তভোগী নিজেই বাদী হয়ে 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 12 জনের বিরুদ্ধে মামলাটি করেন। এর আগে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 5 জনকে আটক করেছিল পুলিশ। আটকদের মধ্যে 1 জনকে আসামি ও 2 জনের নাম সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। 25 লাখ টাকা চাঁদা দাবি, জুতার মালা পরানোয় 100 কোটি টাকার মানহানি এবং মারধরের অভিযোগে মামলাটি করা হয়েছে।
চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে অভিযানে গিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি বিদেশি রিভলভার ও 16 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। বিকেলে নগরের ধোপপুল ব্রিজ এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। কারা এসব রেখে গেছে এ বিষয়ে এখনও কিছুই জানা যায়নি, তবে 5 আগস্টে লুট করা অস্ত্র হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সিএমপির অনেকগুলো থানা থেকে এই অস্ত্র মিসিং আছে। 5 আগস্ট অস্ত্র লুটপাট হয়, তখন এই লুটপাটকে হইতে পারে, অথবা সন্ত্রাসীরা যেহেতু এই এলাকাগুলোতে অনেকগুলো বিভিন্ন এলাকাতে, যেগুলো পার্শ্ববর্তী সীমানাটাই হলো আমাদের আকবর্ষা পাহাড়ি এলাকা, ওই সন্ত্রাসীরা অনেক সময় আনাগোনা করতে পারে এসব জায়গায়, যেহেতু দেখতেছে এখানে জঙ্গলময় এলাকা, এটা হয়তো তারা এখানে এসে এই জিনিসগুলো রেখে যেতে পারে। কক্সবাজারের উখিয়ার কুতুপালং সহ বিভিন্ন ক্যাম্পে হঠাৎ করে রোহিঙ্গা মুফতি ও ওলামারা সমাবেশ করেছেন। বুধবার দিনব্যাপী বিভিন্ন ক্যাম্পে সমাবেশ করেন তারা। এর আগে সকাল থেকে বিভিন্ন ক্যাম্পে জড়ো হন রোহিঙ্গারা। দুপুরের পর এসব সমাবেশ স্থল পরিণত হয় জনসমুদ্রে। এ সময় রোহিঙ্গা নেতারা বলেন, বাস্তুচ্যুত রোহিঙ্গারা স্বদেশে ফেরত যেতে প্রস্তুত। নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের মাধ্যমে দেশে ফিরতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশে। মিয়ানমারের জান্তা সরকারের ন্যায় বিচার দাবি করে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন রোহিঙ্গা নেতারা। এবার আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। মাদারীপুরে প্রথমবারের মতো কাতারনাথ মুরগি পালন করছেন স্থানীয় এক সাংবাদিক। ইউটিউব দেখে শখের বশে পালন করা এই মুরগি এখন বছরে লাখ লাখ টাকা আয়ের হাতছানি দিচ্ছে তাকে। প্রতিনিধি নজরুল ইসলাম পলাশের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। বাড়ির উঠোন জুড়ে কালো রঙের মুরগি। ইন্দোনেশিয়ার আয়াম কায়ামি, যা বাংলাদেশে কাতারনাথ জাতের মুরগি নামে পরিচিত। পরিবারের ছোট্ট শিশুটির সঙ্গে গড়ে উঠেছে মুরগিদের সখ্যতা। বাড়ির বড়দের পাশাপাশি যত্ন আত্তি করে সে। মাদারীপুরের আব্দুল্লাহ আল মামুন পেশায় একজন সাংবাদিক। ইউটিউব দেখে শখ জাগে কাতারনাথ মুরগি পালনের। সিরাজগঞ্জ থেকে 15 দিনের 100 বাচ্চা এনে লালন পালন শুরু করেন। 4 মাস লালন পালনে প্রায় 1 কেজির বেশি ওজন হয়েছে মুরগিগুলো। নিয়মিত খাবার ও টিকা প্রদানের মাধ্যমে পরিচর্যা করেন। এই মুরগিটা সাধারণত 4 মাস 4.5 মাস থেকে ডিম পাড়া শুরু করে। হ্যাঁ, এক একটা মুরগি প্রায় 80 থেকে 100টা ডিম পাড়ে প্রাথমিক অবস্থায়। ডিম দেওয়ার উপযোগী হয়েছে মুরগিগুলো। বাচ্চা উৎপাদন করে বিক্রির ইচ্ছে খামারির। কাতারনাথ মুরগি এখন লাখপতি হওয়ার হাতছানি দিচ্ছে তাকে। বাচ্চা উৎপাদন করলে বছরে 4.5 থেকে 5 লাখ টাকা ইনকাম করা সম্ভব। প্রথমবারের মতো সম্পূর্ণ কালো রঙের মুরগি পালনে আগ্রহ সৃষ্টি হচ্ছে অনেকের মাঝে। ডিম পাড়ার পর থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চাগুলোতে আমিও এটা করব। লোকমুখে শুনি এখানে আসা, হঠাৎ করে এখানে তো ঘুরলাম, দেখলাম, বেশ ভালো লাগলো। প্রাণী সম্পদ বিভাগ বলছে, মাদারীপুরে কাতারনাথ মুরগিটি অপরিচিত ও মাংসের দাম তুলনামূলক বেশি হওয়ায় বাজার সৃষ্টি একটি চ্যালেঞ্জ। তবে খামারিকে পরামর্শ সহ সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। এটা কমার্শিয়াল ভিত্তিতে এখনো এটা ওইভাবে পরিচিতি লাভ করেনি। যদি ওনার নিজ উদ্যোগে সেই পরিচিতি লাভ করিয়ে সেটা বাজারজাত করতে পারে, তাহলে আশা করি এতে লাভবান হবে। আর আমাদের অফিস থেকে আমরা সার্বক্ষণিক পরামর্শ দিতে পারবো। কাতারনাথ মুরগির মাংসে কোলেস্টেরলের পরিমাণ কম হওয়ায় ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের জন্য সহনশীল। তাছাড়া সম্পূর্ণ কালো রঙের হয় বাজারে প্রচুর চাহিদাও রয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দেখছেন রাতের 21 সংবাদ। সিরাজগঞ্জে ডু সামথিং ফাউন্ডেশন, ডিএসএফ ও 21 ফোরামের সহযোগিতায় প্রতিবন্ধীদের সহায়তা ও মাদ্রাসায় কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকালে এনায়েতপুরে রূপসী মিফতাহুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে 90 জন ছাত্রকে কম্বল এবং গোপালপুর গ্রামের প্রতিবন্ধী রেজাউল করিমকে মুদি দোকানের মালামাল ও একটি সেলাই মেশিন প্রদান করা হয়। ডু সামথিং ফাউন্ডেশনের উদ্যোগে ডাক্তার উম্মে সামিনা ও রোকসানা বেগমের অর্থায়ন এবং 21 টেলিভিশনের সেবা সংগঠন 21 ফোরামের সহযোগিতায় এসব সহায়তা প্রদান করা হয়। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন চেয়ারম্যানের পদত্যাগের আলটিমেটাম।
ছাত্র দলের কমিটি নিয়ে উত্তেজনা, রাজধানীর কয়েকটি কলেজে পদবঞ্চিতদের বিক্ষোভ। নির্বাচনের তারিখ ঘোষণায় দেশকে সংঘাত থেকে বাঁচাতে পারে বলছেন বিশ্লেষকরা। বিরোধী মত দমনে বিভিন্ন বাহিনী ব্যবহার করত হাসিনা সরকার, গণতন্ত্র ফেরাতে অংশগ্রহণমূলক নির্বাচনে গুরুত্ব। ক্ষোভ থেকেই জাহাজের মাস্টারকে খুন, ধরা পড়ার ভয়ে আরও 6 জনকে হত্যা। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইট। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।